আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিবি মরিয়ম 202 কি অবস্থা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাসায় পড়াশোনা করো নাকি শুধু ক্লাস করেই রেখে দিচ্ছ আর কি? না ম্যাম, আমি সত্যি বলে আমি পড়াশোনা করি না ম্যাম, আমি অনেক বড় ফাঁকিবাজ। আচ্ছা আচ্ছা, যেহেতু সত্যি বললা, সত্যি বলার জন্য ধন্যবাদ, কিন্তু কলেজের সিলেবাসটা অনেক বড়, বই দেখেই বুঝতে পারছো স্কুলের মতো না ইয়েস যে ম্যাম। তুমি না পড়লা, পরীক্ষার আগে একদিন দুদিন পরে তুমি পেরে গেলা। তো হচ্ছে তোমাকে শুরু থেকেই পড়তে হবে, আর এখন যেহেতু করোনা কলেজে যেতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাজে হচ্ছে নিজেদের দায়িত্ব কিন্তু আগে থেকে অনেক বেড়ে গিয়েছে, আর তোমরা তো বড় হয়েছে, একটা পাবলিক এক্সাম দিয়ে বুঝে গিয়েছো যে আসলে লাইফে ফাঁকিবাজি করে কেউ কখনো বড় হতে পারে না। আমি বলছি না যে ভালো রেজাল্ট করাই বড় হওয়া, কিন্তু তোমাকে ভালো কিছু করতে গেলে অবশ্যই রেজাল্টটাকে ভালো করে করতে হবে। আর তা না হলে, তোমার উদ্দেশ্যে বলছি না, সবার উদ্দেশ্যে বলছি, তাহলে জীবনে মানে যদি কিছু করতে চাও, নিজের একটা পরিচয় বানাতে চাও, তাহলে অবশ্যই লেখাপড়ার উপরে গুরুত্ব দিতে হবে। আর আমাদের যে এডুকেশন সিস্টেম, সেখানে তুমি যদি ভালো জিপিএ আর্ন করতে না পারো, তাহলে তুমি ভালো কোথাও ভর্তি হওয়ার চিন্তাই করতে পারবে না। কাজেই আমাদের এই এডুকেশন সিস্টেমে তোমাকে অবশ্যই আহ, ভালো পড়াশোনার পাশাপাশি ভালো জিপিএটা পাওয়ারও চেষ্টা করতে হবে। এই জন্য তো বুঝতেই পারছো করতে হবে। অ্যাটলিস্ট তোমাদের প্রতিদিন 3টা করে ক্লাস হয়। অ্যাজ এ ক্লাস টিচার আমি তোমাদেরকে বলছি যে প্রতিদিন তোমাদের 3টা ক্লাস হয় জুমে, সপ্তাহে 2 দিন আমার হচ্ছে না। তোমাদের কাজ কি, এই যে 3টা ক্লাসে বেশি একটা করে টপিকস পড়ানো হচ্ছে, তো ওই টপিকসটাই তোমরা আবার সন্ধ্যা থেকে বসে নিজেরা পড়ে ফেলবা। তোমাদেরকে আমি দিনই আর পড়তে বলছি না, তোমাদের ধরো 12টা 40 ক্লাস শেষ, তোমরা পুরোটা দিনই ফ্রি থাকো, সন্ধ্যার পর থেকে মাগরিবের নামাজ পড়ে দেন হচ্ছে তোমরা একটা চা কফি যা খাও বা যে যা খাও নাস্তা করে, তারপর দেন হচ্ছে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আজকের দিনে তোমার যে ক্লাসগুলো হলো সেই ক্লাসে পড়াটা তোমাকে শেষ করতে হবে। যেহেতু অনলাইন, এমনিতে তো তোমাদের 7টা ক্লাস হয়, তোমরা তো বেঁচে গিয়েছো যে তোমাদের এখন অনলাইন বলে 3টা ক্লাস হচ্ছে। কলেজে কিন্তু 7টা ক্লাস হয় এই কলেজে, ঠিক আছে? তো এইভাবে আপাতত পড়ো। আমরা কিন্তু এমনি তো কলেজের মতো পড়াতে পারছি না, কলেজে অনেক বেশি পড়ানো হয়, হোমওয়ার্ক বেশি ধরার সুযোগ থাকে। তো তোমরা যেহেতু বড় হয়েছো, আশা করি এই জিনিসগুলা মানে বুঝতে পারবা যে তুমি যদি ভাবো না আমি পড়বো না, জমাতে জমাতে দেখো আমি গত ক্লাসে পড়া ধরেছিলাম, আমি পাই নাই, উত্তর পাই নাই। শুধুমাত্র একটা মেয়ে ছিল সোহাগী, ওই মানে বারবার হচ্ছে উত্তর দিচ্ছিল আর কি, আর বাকিরা পড়ে নাই। আমি এরকম কিছু পড়াই নাই যে যেটা উত্তর তোমরা দিতে পারবা না। আচ্ছা যাই হোক, অলরেডি 5 মিনিট সময় হচ্ছে তোমার হয়ে গিয়েছে, তো আমি আজকের লেকচারটা শুরু করব। আহ সবাই মনোযোগ দিয়ে শুনবে। আর তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ভিডিও অন রাখার জন্য, এটার একটা কারণ হচ্ছে তোমরা কিন্তু একদম নতুন, মানে তোমরা ভর্তি হয়েছে পর থেকে আমরা তোমাদের চেহারা দেখি নেই। তো এখন যদি আমরা কার সাথে কথা বলছি, আমরা যদি তোমাদেরকে না দেখতে পারি, তাহলে আসলে জুমে ক্লাস নেওয়ার আসলে কোনো সার্থকতা হয় না। আচ্ছা যাই হোক, তো আমি আজকের যে টপিক সেই টপিকটাতে চলে যাচ্ছি। ম্যাম হুম, বলো। ম্যাম আমাদের কলেজে ক্লাস কবে থেকে শুরু হবে এরকম কিছু কি ইনফরমেশন জানেন আপনি? না, আসলে আমরা কিছুই জানি না। সরকার, এটা সবকিছুই সরকারের নির্দেশের উপরে নির্ভর করবে। যেদিন সরকার নির্দেশ দিবে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, কলেজে ক্লাস হবে, সেই দিন আসলে আমরা খুলবো, ঠিক আছে? বুঝতেই পারছো। তো সরকার এই ধরনের নির্দেশনা কবে দিবে এটা তো আসলে আমরা বুঝতে পারছি না, কিন্তু আপাতত আমরা ধরে নিচ্ছি যে তোমার হচ্ছে জানুয়ারি, যেহেতু জানুয়ারিতে একটা স্কুলের নতুন সেশন শুরু হয় আর কি, জানুয়ারির আগে আসলে খোলার কোনো আমি নিজের কাছে মনে হচ্ছে যে কোনো তোমার পসিবিলিটি দেখছি না।
আর এখন কিন্তু সংক্রমণ অনেক বেড়ে গিয়েছে আগের থেকে। আমি জানি না তোমরা খবর রাখো কিনা, তোমার হচ্ছে আগের থেকে আবার নতুন করে করোনাটা আবার ছড়াচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো এখন দেখো আমি স্ক্রিনে শেয়ার করেছি অর্থায়নের কার্যাবলী, সবাই দেখতে পাচ্ছ? পৃষ্ঠা জি ম্যাম। নাম্বার 10, ঠিক আছে? দেখো যে সোহাগী 234 জন কি সুন্দর একটা বই নিয়ে বসেছে, আমার দেখে খুব ভালো লাগছে। তোমরা যদি এরকম বই নিয়ে বসো, প্রত্যেকেই বুঝতে পারবে আমি তোমাদের বই কেন পড়াচ্ছি। ওরা তো বই না, এই বইটাই কেন পড়াচ্ছি, এবং এটাই তোমরা কিনতে বলেছি যাতে তোমরা বাসায় ধরতে পারো যে না মিস এটাই পড়াচ্ছে, বা এটার থেকে আমরা পড়বো। আচ্ছা, অর্থায়নের কার্যাবলী এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য, ঠিক আছে? এতদিন আমরা যে টপিকস গুলো পড়েছি একটাও মূলত সৃজনশীলের জন্য তেমন ইম্পর্টেন্ট না। এই অর্থায়নের কার্যাবলী তোমাদের বই 10 নম্বর পৃষ্ঠায় যে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তো আজকে এটা শুরু করছি আমরা। এটা তোমরা 9 10 এ পড়ে এসেছো অর্থায়নের কার্যাবলী, একই জিনিস, শুধু এখানে একটু তুমি ব্রডলি পড়ছো আর কি, বেশি করে পড়বা। আচ্ছা, এরপর আমরা শুরু করে দিই। দেখো, অর্থায়নের কার্যাবলী বা ফাংশনস অফ ফাইন্যান্স। সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য একটি কোম্পানিকে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করতে হয়, যথা উৎপাদন কার্যক্রম, বাজারজাতকরণ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম। তুমি যদি একটা ব্যবসাকে সফলভাবে পরিচালনা করতে চাও, তাহলে তোমাকে 3টা কার্যক্রম খুব সুন্দরভাবে করতে হবে, মানে 3টা কাজ তোমাকে সুন্দরভাবে করতে হবে। একটা তোমাকে খুব সুন্দর করে উৎপাদন করতে হবে, তোমার 2 নাম্বার হচ্ছে বাজারজাতকরণ বা তোমাকে মার্কেটিং এর যে কাজটা সেটা সুন্দর করে করতে হবে, এবং 3 নাম্বার কাজটা হচ্ছে যে অর্থায়ন, মানে তুমি কিভাবে কোথায় টাকাটাকে তুমি ইনভেস্ট করবে। এই 3টা কাজ যদি তুমি ঠিক মতো করতে না পারো, তাহলে তোমার প্রতিষ্ঠান সফল হবে না। তো এখন আসো, পরের লাইন বলেছে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যাবলী অর্থায়ন কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। আমি লাইনটা আবার বলছি, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম অর্থায়ন কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। মানে তুমি অর্থ রিলেটেড যত ধরনের কাজ করবা, সেটা হতে পারে ঋণ নেওয়া, সেটা হতে পারে কোথাও ইনভেস্ট করা, সেটা হতে পারে শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়া, সেটা হতে পারে কাঁচামাল ক্রয় করা, মানে অর্থ রিলেটেড যাবতীয় কার্যাবলী তোমার অর্থায়নের কার্যাবলীর মধ্যে পড়বে। এর পরের লাইনটা দেখো, আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী পরিচালনা করে থাকে, অর্থাৎ উৎপত্তির প্রাথমিক আচ্ছা আমি পরের লাইনটাতে চলে গেছি, অর্থাৎ উৎপত্তির প্রাথমিক স্তরে অর্থায়নকে মূলত অর্থ সংগ্রহ বা রাইজিং অফ ফান্ড হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু সময়ের পরিক্রমায় অর্থায়ন কার্যাবলী ব্যাপক বিস্তৃতি লাভ করে। আচ্ছা আমি বুঝিয়ে দিই, যখন আমরা কিন্তু অর্থায়নের পুনর্বিকাশটা করেছি, সেখানে দেখেছি প্রথমে প্রাথমিক অবস্থায় অর্থায়ন বলতে শুধুমাত্র অর্থ সংগ্রহ করাকে বোঝাচ্ছে, অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ করা বোঝাচ্ছে, কিন্তু যত দিন যাচ্ছে সময়ের পরিক্রমায় অর্থায়নের কার্যাবলী তত বিস্তৃতি লাভ করেছে। নতুন ও আধুনিক ধারণায় অর্থায়নের কার্যাবলী উৎপাদন প্রধান উপাদানগুলো হচ্ছে। এখন আমরা দেখব 3টা প্রশ্নের কথা এখানে বলা আছে। এই 3টা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আসলে তোমার অর্থায়ন কার্যাবলীটা তোমার সম্পাদন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, একটা প্রতিষ্ঠান কতটুকু বৃহৎ হওয়া উচিত এবং কত দ্রুত এটি বৃদ্ধি পাওয়া উচিত, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন ধরনের বা কোন প্রকৃতির সম্পদ এটাতে থাকা উচিত। তৃতীয় প্রশ্ন হলো, এটা দায়ের মিশ্রণ বা কম্পোজিশন অফ লাইবিলিটিস কি কি হওয়া উচিত। আমি বুঝিয়ে দিচ্ছি, যখন কেউ একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে যায়, তখন তাদেরকে এই 3টা প্রশ্ন নিয়ে আসলে মূলত কাজ করতে হয়। প্রথমেই একটা ব্যক্তি যে ব্যবসা প্রতিষ্ঠান করতে যাচ্ছে, সে চিন্তা করে আমার প্রতিষ্ঠানটা কতটুকু হবে, আমি কতটুকু, ধরো আমি একটা দোকান দিব, এটা কতটুকু বৃহৎ হবে, এটা কি আমি কতটুকু জায়গা নিব, এবং আমার এটাকে আমি কত দ্রুত এটাকে বৃদ্ধি করতে পারবো, আমার দোকানের মালটাকে আমি বাড়াতে পারবো। তোমরা অনেকে ব্যবসায়িক ফ্যামিলি থেকে বিলংস করো, তোমরা সবাই জানো যে একটা দোকানের যত প্রোডাক্ট বেশি থাকে, তত তাদের মুনাফাটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বৃদ্ধি বলতে প্রোডাক্টের বৃদ্ধি এবং জায়গারও বৃদ্ধি, দুইটাই কাজ করে। তারপরে দেখো, একটা প্রতিষ্ঠানে কোন ধরনের সম্পত্তি থাকা উচিত। আমরা জানি যে সম্পত্তি, ব্যবসায়িক ভাষা সম্পত্তি 2 ধরনের, চলতি সম্পদ আছে, স্থায়ী সম্পদও আছে।
তো আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোন সম্পদ কতটুকু রাখবো এটাও কিন্তু আমাকে জানতে হবে। প্লাস আরেকটা হচ্ছে দায়ের মিশ্রণ। দায়ের মিশ্রণ জিনিসটা হচ্ছে আমরা কিন্তু তোমার হচ্ছে ব্যাংক থেকে যখন ঋণ নিই তখন দায়ের সৃষ্টি হয়, আর প্রতিষ্ঠান যখন বড় হয়, যখন আমি বন্ড ডিবেঞ্চার এগুলো ইস্যু করি তখনও আমার দায়ের সৃষ্টি হয়। তো দায়ের মিশ্রণ বলতে বোঝাচ্ছে আমি কতটুকু টাকা ঋণ করে নিব আর কতটুকু টাকা আমি নিজের থেকে দিব। এই তিনটা কোশ্চেনের উত্তর খোঁজার চেষ্টাই কিন্তু তোমার অর্থায়নের কার্যাবলীটা এখানেই শুরু হয়েছে। মানে মোট কথা তোমার কি কি সম্পদ থাকা লাগবে, তোমার প্রতিষ্ঠান কতটুকু বৃহৎ হবে, আর তুমি কি পরিমাণ ঋণ নিবা, এই তিনটা নিয়েই, তিনটা সমাধান নিয়েই কাজ করছে কি অর্থায়ন। দেখো সেটাই বলেছে অর্থায়নের নতুন ধারা উপরের তিনটি সমস্যার সমাধান নিয়ে কাজ করে। তার মানে একটা অর্থায়নের কার্যাবলী হচ্ছে এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের উত্তর বের করা বা এই তিনটা প্রশ্নের সমস্যার সমাধানটা করাই হচ্ছে অর্থায়নের কাজ। সেই মোতাবেক অর্থায়নের দুটি প্রধান কার্যাবলী হচ্ছে, মানে এই তিনটা সমস্যাকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি অর্থায়নের কার্যাবলী হচ্ছে দুইটা। আমি আবারও বলছি, এই তিনটা সমস্যাকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে অর্থায়নের কার্যাবলী দুইটা। একটা হচ্ছে এ নাম্বার দিয়ে তহবিল বন্টন। মূলত আমাদের পড়াটা শুরু হচ্ছে এখান থেকে। আমরা 9-10-ও পড়ে এসেছি তহবিল বন্টন। এখন তোমরা দেখবা যে পড়াগুলো তোমাদের আগের সাথে মিলে যাচ্ছে। দেখো বলা হচ্ছে যে তহবিল বন্টনকে অন্য কথায় প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্ত বলা যেতে পারে। ঠিক আছে, তহবিল বন্টনের অপর নাম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্ট ডিসিশন। তোমরা দেখবা মাঝখানে মাঝখানে ব্র্যাকেট দিয়ে একটা ইংরেজি কথা লেখা থাকে, যেটা তোমরা আগে হয়তো দেখো নাই। এটা লেখার কারণ হচ্ছে আমি আগেও বলেছি বিবিএ তে যে কিন্তু আমাদেরকে ইংরেজিতে পড়তে হবে। ঠিক আছে, তো আমরা যদি এই শব্দগুলো একটু কলেজ থেকেই পরিচিত হয়ে যাই তাহলে আমাদের বিবিএ তে যে পড়াটা অনেকটা সহজ হবে, আমরা বুঝে ফেলবো যেটা আমরা কলেজেই পড়ে এসেছি। আর ফিনান্সে মূলত অনেক ইংরেজি টার্ম ব্যবহার হয়, আমরা আগেও দেখেছি। এই কারণে বাংলা শব্দগুলোর ইংরেজি আমাদের পরীক্ষায় যে আসবে সেরকম না। আমরা নিজেরা জানার জন্য আমাদের ভোকাবুলারিতে একটা স্ট্রং হয়, তাই না, যে আমরা যেটা ইংরেজি শব্দ শিখলাম। বিনিয়োগ সিদ্ধান্তর ইংরেজি টার্ম হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। তার মানে তহবিল বন্টনকে অন্য কথায় বিনিয়োগ সিদ্ধান্ত বলা যেতে পারে। এটা একটা এমসিকিউ প্রশ্ন যে তহবিল বন্টনকে অন্য কথায় কি বলা যায়। বিনিয়োগ সিদ্ধান্ত একটা ফার্মের সম্পত্তি নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত, যেখানে সে তার তহবিল বিনিয়োগ করে। একটি ফার্ম তার তহবিল দুই ধরনের সম্পত্তিতে বন্টন করতে পারে। আমি বুঝিয়ে দিই, বিনিয়োগ সিদ্ধান্ত একটা ফার্মের সম্পত্তি নির্বাচনের সাথে সম্পর্কিত। তার মানে হচ্ছে একটা ফার্ম বা একটা কোম্পানি, যেটাই বলো না কেন, ফার্ম বলতে এখানে কোম্পানি বোঝাচ্ছে। তো দুই ধরনের সম্পত্তিতে দুই ধরনের জায়গায় তার সম্পত্তিটা বিনিয়োগ করতে পারে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, যেখানে ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে আর্থিক সুবিধা পাওয়া যাবে। আর একটা হচ্ছে স্বল্প মেয়াদী বা চলতি সম্পদ, যেটাতে প্রতিদিন ব্যবসা পরিচালনার জন্য দরকার হয় এবং যেটা সহজে নগদ টাকায় রূপান্তর করা যায়। আমি ব্যাপারটা বুঝিয়ে দেই। তহবিল বন্টন বলতে আমরা বুঝাচ্ছি বিনিয়োগ সিদ্ধান্তকে। একটা ফার্ম দুইটা জায়গায় তার সম্পত্তিকে বিনিয়োগ করতে পারে। সেই দুইটা জায়গায় একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, যেখানে অনেক দিন ধরে সে সুবিধা পাবে, আর একটা হচ্ছে স্বল্প মেয়াদী বা চলতি সম্পদ। এখন দীর্ঘমেয়াদী তো আমরা বুঝতেই পেরেছি যে যেটা দিয়ে আমরা অনেকদিন ব্যাপী একটা সিদ্ধান্ত, অনেকদিন ব্যাপী একটা লাভ পাবো বা আয় পাবো। আর স্বল্প মেয়াদী বা চলতি হচ্ছে এরকম যেটা প্রতিদিন আমাদের ব্যবসা পরিচালনার জন্য দরকার হচ্ছে। যেমন ধরো কারেন্ট বিল দেওয়া, কাঁচামাল কেনা, শ্রমিকের মজুরি দেওয়া, এই ধরনের কাজের জন্য কিন্তু আমাদেরকে একটা সম্পত্তি রাখতে হবে। আবার ব্যবসার জন্য মেশিন কিনা, ব্যবসার হচ্ছে তোমার আহ জন্য এসি কিনা, ব্যবসার জন্য তোমার জমি ক্রয় করা, ফ্যাক্টরি ক্রয় করা, এগুলো হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী সম্পদ। তো একটা প্রতিষ্ঠান এই দুই ধরনের সম্পত্তিতেই তার তহবিলটাকে বন্টন করে। এখন তুমি একজন ব্যবসায়ী হিসেবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি তোমার বিনিয়োগের কত টাকা দীর্ঘমেয়াদীতে দিবা আর কত টাকা স্বল্প মেয়াদীতে দিবা। ধরো তোমার কাছে 100 টাকা আছে, 100 টাকার মধ্যে তুমি 60 টাকা দিলা দীর্ঘমেয়াদী, তার 40 টাকা রাখলা স্বল্প মেয়াদীতে। আমি তো খুব সহজে বলে দিলাম, কিন্তু এইটা
একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত যে তুমি আসলে ৬০ টাকা দিয়ে তোমার দীর্ঘমেয়াদী সম্পদ বিনিয়োগ করলে তুমি কি ভবিষ্যতে সুবিধা পাবা কিনা, বা ৪০ টাকা দিয়ে তোমার স্বল্পমেয়াদের জন্য রাখলে সেটা দিয়ে তোমার ব্যবসা ভালোভাবে চলতে পারবে কিনা। এই দুইটা বিষয় নিয়ে তোমার কিন্তু তহবিল বন্টনের কার্যকারিতা আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে অর্থায়নের একটা প্রধান কাজ। এখন দেখো বলেছে সাধারণত একটি ফার্ম মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘমেয়াদীতে সম্পত্তি বা প্রকল্প বিনিয়োগ করে থাকে। আমরা সবাই মূলধন বাজেটিং শব্দটার সাথে আগেই পরিচিত, এটা একটা জ্ঞানমূলকের প্রশ্ন। মূলধন বাজেটিং কাকে বলে? এই লাইনটাতে সবাই একটু মার্ক করো, সেটা হচ্ছে যে তোমার দেখাই দিচ্ছি, এই যে ক্যাপিটাল বাজেটিং বা হচ্ছে দীর্ঘমেয়াদীতে সম্পত্তিতে যে আমরা বিনিয়োগ করছি, দীর্ঘমেয়াদী সম্পত্তি বিনিয়োগের সিদ্ধান্তকে আমরা বলছি ক্যাপিটাল বাজেটিং। প্রায় প্রশ্নে আসে, একদম ছোটবেলা থেকে তোমাদের আসতেছে যে মূলধন বাজেটিং কি, খুবই ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলকের প্রশ্ন। তাহলে যে আমরা দীর্ঘমেয়াদী সম্পত্তিতে তোমার ক্যাপিটালটা বিনিয়োগ করছি সেটাকে আমরা বলছি ক্যাপিটাল বাজেটিং। আরেকটা বিষয়, অন্যদিকে স্বল্পমেয়াদী বা চলতি সম্পত্তিতে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে স্বল্পমেয়াদী ব্যবস্থাপনা বা শর্ট টার্ম অ্যাসেট ম্যানেজমেন্ট বা চলতি মূলধন ব্যবস্থাপনা বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলে। নিম্নে এই দুটি সম্পর্কে আলোকপাত করা হলো। এখন আসল বিষয়টা কি, একটা হচ্ছে অর্থায়নের কার্যাবলী। অর্থায়নের প্রধান কাজ হচ্ছে তোমার তহবিলের বন্টন করা। অর্থায়নের প্রধান কাজ হচ্ছে তহবিলের বন্টন করা। তহবিলের বন্টনটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। দেখো এ নাম্বারের আলোকে জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ক, সেটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, এবং আরেকটা হচ্ছে তোমার স্বল্পমেয়াদী বা তোমার হচ্ছে চলতি সম্পদ, যেটা হচ্ছে তোমার ব্যবস্থাপনাটা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে। আচ্ছা, আমি অনেক দূর পড়িয়ে চলে যাচ্ছি, এখন আমাকে বলো তো যে আমি যেটা পড়াচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা। তোমাদের সাথে তো আজকে কথাই হচ্ছে না, যে বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, মূলত আমরা অর্থায়নের কার্যাবলী করছি। আমরা জানি যে অর্থায়নের কার্যাবলীটা হচ্ছে একটু বড়। এখানে দুইটা পয়েন্ট মূল কথা। অর্থায়নের কাজ হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে তহবিল বন্টন। খেয়াল করে দেখো, হচ্ছে তহবিল বন্টন, আর বি নাম্বার হচ্ছে তোমার তহবিল সংগ্রহ। হ্যাঁ, তহবিল সংগ্রহ। এখন আমরা এর আলোকে হচ্ছে এই দুইটা পয়েন্ট বুঝছি। তো বই সামনে নিয়ে বসলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। এখন এর মধ্যে আবার দুইটা বিষয়, একটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তো আমরা মূলধন বাজেটিং জিনিসটা কি সেটা আগেই দেখেছি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে আমরা বলছি মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন বাজেটিং। হ্যাঁ, মূলধন বাজেটিং হচ্ছে একটা ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত। এটা একটা সম্পত্তি বা বিনিয়োগ প্রকল্পের সাথে সম্পর্কিত। মূলধন বাজেটিং সিদ্ধান্তের ক্ষেত্রে তিনটি বিষয় জড়িত। প্রথমত, অনেকগুলো সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পের মধ্যে থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পটি গ্রহণ করতে হবে। আচ্ছা, মূলধন বাজেটিং আমরা কেন করি? আমাদের টাকা আসলে কম, বিনিয়োগের টাকা কম, কিন্তু আমাদের ব্যবসা অনেক বেশি। আমরা ব্যবসার মধ্যে কোন ব্যবসাটাকে গ্রহণ করব, সেটাই বলেছি যে অনেকগুলো সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পের মধ্যে থেকে সবচেয়ে লাভজনক বিনিয়োগটা আমাকে খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার জন্য আমাকে মূলধন বাজেটিং একটা সিদ্ধান্ত দিবে। এখানে একটা উদাহরণ দিয়েছে, যেমন বায়োটেক টেকনোলজি একটি নতুন ফার্ম যারা দালান কোঠা প্রস্তুতের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে। সম্প্রতি ফার্মটি তাদের ফ্যাক্টরির জন্য একটি নতুন মেশিন ক্রয়ের চিন্তা করছে, এবং দুটি বিকল্পের মধ্যে থেকে অবশ্যই একটি বিকল্প পছন্দ করতে হবে। প্রথম মেশিনটির জন্য 14,000 টাকা প্রাথমিক বিনিয়োগ দরকার, এবং এটি পরবর্তী 7 বছর 3,000 টাকা করে নগদ প্রবাহ তৈরি করবে। দ্বিতীয় মেশিনটির জন্য প্রাথমিক বিনিয়োগ 21,000 টাকা দরকার, এবং এটি পরবর্তী 8 বছর প্রতি বছর 4,000 টাকা নগদ প্রবাহ প্রদান করবে বা প্রোভাইড করবে। দুইটি মেশিনের মধ্যে কোন মেশিনটি পছন্দ করবে তা নির্ভর করে মেশিনের বিনিয়োগ এবং
মেশিন থেকে প্রাপ্ত সুবিধার উপরে। মানে মোট কথা দেখো যেখানে যে বলেছে উদাহরণটা দিয়ে তোমার কনফিউজ হয়ে যাবে, উদাহরণ এত বড় উদাহরণের দরকার নাই। যেটা আমি বললাম যে আসলে তোমাদের প্রথমত দিয়ে একটা বিষয় এখানে দেওয়া আছে যে প্রথমত তোমার মূলধন বাজেটিং এর কাজ হচ্ছে অনেকগুলা বিনিয়োগ থেকে তুমি খুঁজে বের করবা কোথায় বিনিয়োগ করা তোমার জন্য সবথেকে লাভজনক। তোমরা অঙ্ক করেছো 9 10 এ প্রকল্প এ, প্রকল্প বি, প্রকল্প সি, তারপর তোমরা গড় মুনাফার হার বের করেছো, পেব্যাক সময় বের করেছো, মনে করে দেখো ওগুলাই হচ্ছে তোমার মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তো মূলধন বাজেটিং সিদ্ধান্ত তোমাকে লাভজনক বিনিয়োগ বের করতে সাহায্য করে। 2 নাম্বার বিষয়টা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্তের দ্বিতীয় বিষয়টি হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা বিশ্লেষণ। উপরে মেশিন দুটি থেকে যে সমস্ত নগদ প্রবাহ পাওয়া যাবে তার সবই ভবিষ্যৎ, কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। তাই মূলধন বাজেটিং সিদ্ধান্তকে আয়ের ঝুঁকির ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। আমরা সবাই জানি যে আমরা ফিনান্স আসলে ভবিষ্যৎ নিয়ে কাজ করি, ঠিক আছে? যে তোমার মূলধন বাজেটিং তোমার ভবিষ্যতে 7 বছরের জন্য একটা প্রকল্প নিবা, ভবিষ্যতের মধ্যে অনেক অনিশ্চয়তা চলে আসতে পারে। ধরো এই যে ব্যবসায়ী চিন্তা করলো আমি 7 বছরের জন্য আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে ইনভেস্ট করলাম, এখন 7 বছরের মধ্যে যে করোনা চলে আসবে সে কি জানতো? সে জানতো না। চিন্তা করো ভবিষ্যৎ কত অনিশ্চিত, যে সে 7 বছরের জন্য একটা আর্থিক প্ল্যান করে বসে আছে, কিন্তু এর মধ্যে করোনা এসে তার যাবতীয় ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিয়ে দিল। সেই জন্যই বলেছে যে যেহেতু ভবিষ্যৎ অনিশ্চিত, এই জন্য মূলধন বাজেটিং সিদ্ধান্ত সবসময় ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে যায়, এবং এই ঝুঁকি এবং অনিশ্চয়তা বিশ্লেষণ করাও মূলধন বাজেটিং সিদ্ধান্তের একটি কাজ, ঠিক আছে? এটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্তের 2 নাম্বার কাজ। এখন আমরা দেখি পরবর্তী বিষয়টা কি। আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। বলেছে যে সর্বশেষ বলেছে যে সর্বশেষ উপরের মেশিন দুটির মধ্যে কোন মেশিনটি গ্রহণ করা হবে তা নির্ভর করে একটি আদর্শ মান বা নর্ম অফ স্ট্যান্ডার্ডের উপর। সাধারণত বিনিয়োগ প্রকল্প গ্রহণের এই আদর্শ মান হচ্ছে কোম্পানির মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল। এই মূলধন ব্যয় নির্ণয়ে মূলধন বাজেটিং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি এই বিষয়টা বুঝাই দেই। তুমি দুইটা মেশিনের মধ্যে কোন মেশিনটা গ্রহণ করবে তা কিন্তু নির্ভর করবে একটা আদর্শ মান। এখন আদর্শ মান কি তুমি বলতে পারবে? আদর্শ মান কি তোমার প্রতিষ্ঠানের যেটা তোমার খরচ হলো বা তোমার ক্যাপিটালের যে খরচ, যেটাকে আমরা বলি কস্ট অফ ক্যাপিটাল, সেটাই হচ্ছে তোমার আদর্শ মান। ধরি তুমি একটা বুটিক শপ দিয়েছো, তুমি একটা ড্রেস মেক করেছো, ওই ড্রেসটা মেক করতে তোমার 700 টাকা খরচ হয়েছে। এই 700 টাকাই হচ্ছে তোমার নর্ম অফ স্ট্যান্ডার্ড বা কস্ট অফ ক্যাপিটাল। এখন তোমাকে যদি মুনাফা করতে হয় বা লাভ করতে হয়, তোমাকে বা ক্ষতিটাকে এড়াতে হয়, মিনিমাম তুমি 700 টাকায় প্রোডাক্টটা তোমাকে বিক্রি করতে হবে। আর তুমি যদি 800 টাকায় বিক্রি করো তাহলে তোমার 100 টাকা লাভ হবে। তার মানে সেই জিনিসটাই বলেছে যে কোন মেশিনটি বা কোন প্রকল্পটি গ্রহণ করবে সেটা একটা আদর্শ মানের উপর নির্ভর করে। আর আদর্শ মান হচ্ছে কোম্পানির মূলধন ব্যয়। মানে তুমি একটা কোম্পানি, তোমাকে আমি ড্রেস দিয়ে বোঝালাম, সেটা হতে পারে কোম্পানির শেয়ার, সেটা হতে পারে কোম্পানির ডিবেঞ্চার, সেটা হতে পারে ব্যাংক ঋণ। এটার আদর্শ মান হচ্ছে ওই শেয়ারটা ইস্যু করতে বা ওই ব্যাংক ঋণটা নিতে কোম্পানির কি পরিমাণ খরচ হয়েছে সেটাকে কিন্তু আমরা বলছি কস্ট অফ ক্যাপিটাল। ঠিক যেরকম তুমি 700 টাকার ড্রেসটা 800 টাকায় বিক্রি করলে তোমার 100 টাকা লাভ হবে, ঠিক সেরকম একটা শেয়ারের খরচ যদি তোমার 100 টাকা হয় তাহলে শেয়ারটা তোমার 110 টাকা বিক্রি করলে তোমার 10 টাকা লাভ হবে। তাহলে তোমার আদর্শ মান কত? তোমার আদর্শ মান হচ্ছে 100। যেটা তোমার খরচ, সর্বনিম্ন খরচ, সেটা হচ্ছে তোমার আদর্শ মান বা কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, এখন আমি এই পুরো জিনিসটাকে একটু সামারি করে বলে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে, কারণ বইতে অনেক বিষয় বলেছে। মোট কথা হচ্ছে অর্থায়নের কার্যাবলীকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তহবিল বন্টন আর একটা হচ্ছে তহবিল সংগ্রহ, ঠিক আছে? এই দুটো হচ্ছে মূল কথা। অর্থায়নের কার্যাবলীকে আমরা 2 ভাগে ভাগ করছি, এ নাম্বার তহবিল বন্টন আর বি নাম্বার তহবিল সংগ্রহ। এই তহবিল বন্টনটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, যেটার মধ্যে আছে দীর্ঘমেয়াদী
বিনিয়োগ সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত তো কি বলছে আমরা মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তো এই মূলধন বাজেটিং এ আবার তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সবচেয়ে লাভ কোন প্রকল্পটাতে, সবচেয়ে ঝুঁকি এবং অনিশ্চয়তা কোনটার মধ্যে, আর আমার ফার্মের মূলধন ব্যয় কত। এই তিনটা জিনিস হচ্ছে মূলধন বাজেটিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তার মানে দেখো আমি কিন্তু অনেক কথা বলেছি, কিন্তু পরীক্ষায় তুমি এত কথা লিখতে পারবা না। তাহলে এখন যে আমি কথাগুলো বললাম এই তিনটা লাইনই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন ধর কি বললাম, বলেছে যে তহবিল বন্টন, এখানে শুধুমাত্র তোমার এই যে প্রথম এই পর্যন্ত হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে আবার মূলধন বাজেটিং সিদ্ধান্ত কি, এটা সংজ্ঞাটা তো তোমাকে পড়তেই হবে। এরপরে এখানে যে প্রথমত এইটুকু, তারপরে হচ্ছে দেখো আমি টিক দিয়ে দেখাচ্ছি যে কোন জায়গা থেকে তোমার গুরুত্বপূর্ণ লাইনগুলো শুরু হচ্ছে। মূলধন বাজেটিং এর দ্বিতীয় বিষয়টি হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তার বিশ্লেষণ। শুধু একটা একটা লাইন খেয়াল করে পড়বে, আর উদাহরণগুলো তো আমি বুঝিয়ে দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা দেখো যেগুলা আমি মার্ক করেছি সেগুলোই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এখন আরেকটা যেটা বললাম যে ক্লিয়ার করে দিই আমি, ম্যাম একটু দাগিয়ে নেই, যা ক্লিয়ার করে দিচ্ছেন। ও আচ্ছা ঠিক আছে, দাগাচ্ছিলাম। আগের পৃষ্ঠায় হচ্ছে দাগা হচ্ছে, হ্যাঁ দাগায় নিলে সুবিধা হয়, কারণ তুমি তো এত আসলে মনে রাখতে পারবা না, ঠিক আছে। পড়ানোর সময় তো আমাদের আসলে অনেকই পড়তে হবে, কিন্তু আমার পক্ষে এতগুলো মনে রাখা আসলে সম্ভব না। আচ্ছা আমি আগের পৃষ্ঠাটায় যাচ্ছি। আচ্ছা তুমি এই পৃষ্ঠাটা আগে দাগিয়ে দাও, এটা যেহেতু আছে। দেখো এখানে হচ্ছে তোমার এই যে সর্বশেষ 11 নম্বর পৃষ্ঠায় সর্বশেষ উপরোক্ত মেশিন দুটির মধ্যে কোন মেশিনটি গ্রহণ করা হবে তা নির্ভর করে এটা আদর্শ মান। এটা শুধু এই লাইনটা আদর্শ মানের উপরে। তার মানে হচ্ছে এই পৃষ্ঠায় হচ্ছে আমাদের এই বিষয়টা গেল। আর আগের পৃষ্ঠায় হচ্ছে আমি বলেছিলাম, আবার একটু তাহলে মার্ক করে দেই। আগের পৃষ্ঠায় বলেছিলাম হচ্ছে এই যে তহবিল বন্টন, এখানে আমাদেরকে করতে হবে হচ্ছে এই পর্যন্ত। তারপরে হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত কি, শুধুমাত্র একটা লাইন পড়লে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে আমরা মূলধন বাজেটিং বলছি। তারপরে হচ্ছে এখানে তিনটা বিষয় জড়িত, দেখো এখানে বলছে তিনটা বিষয় জড়িত। তো তিনটা বিষয়ের মধ্যে তোমার কি কি আছে সেটা তোমাকে দেখতে হবে। একটা হচ্ছে আমরা পড়েছিলাম সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প থেকে সবচেয়ে লাভজনক বিনিয়োগটি গ্রহণ করা। 2 নাম্বারটা ছিল হচ্ছে তোমার মূলধন বাজেটিং সিদ্ধান্ত, দ্বিতীয় বিষয়টা হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তার বিশ্লেষণ। শুধু এইটুকু তোমার খাতায়, শুধু এইটুকু থাকবে, কিন্তু তোমাকে বুঝতে হবে জিনিসটা। এখন আমি যদি তোমাদেরকে শুধু এইটুকু বলতাম, না বুঝাতাম, তাহলে তুমি না বুঝে মুখস্থ করতে, এই কারণে হচ্ছে এত কিছু বলা লাগছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই পেজ থেকে শুধু এইটুকু পড়ছো দাগ দিয়ে, আর উদাহরণগুলো আর আমার এই কথাগুলো মনে রাখবো হচ্ছে জিনিসটা বোঝার জন্য, না বুঝে পড়লে জীবনও মনে রাখতে পারবা না, ঠিক আছে। আচ্ছা আশা করি সবাই হচ্ছে দাগিয়ে নিয়েছো। তো এখন আমি হচ্ছে পরের পৃষ্ঠাটায় যাচ্ছি। এখন আমি ক্লিয়ার করে দেই। আচ্ছা পরের পৃষ্ঠাটা আমরা যাচ্ছি। দেখো এখন আমরা চলে যাচ্ছি যে মূলধন বাজেটিং শেষ আমাদের, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বা চলতি মূলধন ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদের অনেক সুন্দর সুন্দর নাম আছে, কেউ বলে এটাকে কারেন্ট অ্যাসেট, কেউ বলে এটাকে ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। তো আমরা কিন্তু নামটা শিখে রাখবো মেয়েরা। তো অনেক সময় ভাইভাতে তুমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাবা, ভাইভাতে তোমাকে এই ধরনের প্রশ্ন করে তোমাকে বিব্রত করার চেষ্টা করবে। যেমন তোমাকে চলতি সম্পদ বললে কিন্তু তুমি বুঝে যাবা, তোমাকে বলতে পারে বলো তো ওয়ার্কিং ক্যাপিটাল কি, কারেন্ট অ্যাসেট কি। তার মানে তোমাকে সমর্থক শব্দগুলো জানতে হবে, ঠিক আছে। তো এখন আমরা দেখবো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বা চলতি সম্পদ ব্যবস্থাপনা বলে। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনাকে চলতি সম্পদ ব্যবস্থাপনা বলে। আর্থিক ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ, যেহেতু দীর্ঘমেয়াদী সফলতার জন্য স্বল্প মেয়াদে ভালোভাবে ব্যবসা পরিচালনা করা দরকার।
স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা দুটি বিপরীতমুখী বিষয়, যথা লাভজনকতা ও ঝুঁকি। ব্র্যাকেটে দিয়ে দিয়েছে তারল্যের মধ্যে ফার্মটি যথেষ্ট টাকা চলতি সম্পদ মানে পরের লাইনে চলে গেছি। ভারসাম্য তৈরি করা, লাভজনকতা ও তরলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। যদি একটি ফার্ম যথেষ্ট চলতি মূলধন করার ক্ষমতা নাও থাকতে পারে, অর্থাৎ ফার্মটি দেউলিয়াত্ব ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে চলতি সম্পদ আছে, বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই পরে বইতে আসি। চলতি সম্পদ হচ্ছে এরকম একটা জিনিস যেটাকে আমরা বলতে পারি ধরো নগদ টাকা বা নগদ টাকার সমতুল্য জিনিস, যেটাকে আমরা খুব দ্রুত টাকায় কনভার্ট করতে পারি। যেমন ধরো চেককে আমরা খুব দ্রুত টাকায় কনভার্ট করতে পারি, ঠিক আছে। এরপরে দেখো হতে পারে তোমার হচ্ছে ট্রেজারি বিল বিক্রি করে আমরা টাকায় রূপান্তর করতে পারি। হতে পারে সেটা হচ্ছে তোমার বাণিজ্যিক পত্র, সেটাকেও আমরা খুব দ্রুত বিক্রি করে টাকায় রূপান্তর করতে পারি। তো স্বল্পমেয়াদী সম্পদ একটা ফার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা ব্যাংকের উদাহরণ দেই। ব্যাংকে কোটি কোটি টাকা, তাই না? তো ব্যাংক যদি সব টাকা দিয়ে দীর্ঘমেয়াদীতে সম্পত্তি বিনিয়োগ করে ফেলে, ধরো ব্যাংকের 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকা দিয়ে ব্যাংক তোমার শেয়ার কিনে ফেললো, 100 কোটি টাকা দিয়ে শেয়ার কিনে ফেললে, এখন তুমি তো ব্যাংকে টাকা জমা রেখেছো, তুমি যদি ব্যাংকে যাও তোমার চেক নিয়ে, ব্যাংক তো তোমার চেকের টাকা পরিশোধ করতে পারবে না। তার মানে ব্যাংক তারল্য ঝুঁকিতে পড়ে গিয়েছে। এখন ব্যাংকের মুনাফা করারও দরকার আছে, লাভজনকতারও দরকার আছে, কিন্তু এই জন্য ব্যাংক তারল্য ঝুঁকির মধ্যে পড়তে পারে না। তার মানে ব্যাংকের তারল্য এবং লাভের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। একটা ব্যাংকে যদি 100 কোটি টাকা থাকে, সে 60 কোটি টাকা বিনিয়োগ করে 40 কোটি টাকা তরল সম্পদ হিসেবে রাখবে, যাতে গ্রাহকের চেকের অর্থ সে চাহিদা মতো প্রদান করতে পারে। প্লাস ব্যাংকের পরিচালনার জন্য যে সমস্ত খরচ, দৈনন্দিন কাজের জন্য আরেক কিছু খরচ করতে হয়, যেমন স্টাফদের বেতন দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া, ব্যাংকের তোমার যে সার্ভিস চার্জ গুলো আছে সেগুলো পরিশোধ করা, ভাড়া প্রদান করা, এগুলোর জন্য ব্যাংকের ডেইলি কিছু খরচ হয়। তো একটা ব্যাংক তার যদি যাবতীয় সবকিছুই লাভের আশায় ফিক্সড মানে বিনিয়োগ করে ফেলে বা ফিক্সড করে ফেলে, তাহলে সেটার তারল্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই জিনিসটাই বলেছে যে তারল্য ও লাভজনকতার মধ্যে দ্বন্দ্ব রয়েছে, ঠিক আছে। দেখো লাভজনকতা বা প্রবাবিলিটি ও ঝুঁকি এর মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে। তার মানে তুমি সব টাকা তরল হিসাবে রেখে দিবা না, আবার সব টাকাই তুমি বিনিয়োগ করে ফেলবা না। আমি আরেকটু উদাহরণ দিয়ে সহজ করার জন্য, ধরো তোমার বাবার ইনকাম হচ্ছে 50,000 টাকা। এখন 50,000 টাকার মধ্যে তোমাদের ডেইলি খরচ, তোমাদের বাসা ভাড়া, স্কুল কলেজের বেতন, ভাই বোনদের, তোমাদের বাজার খরচ সব মিলিয়ে তোমাদের ডেইলি খরচ হচ্ছে 40,000 টাকা। এই ডেইলি খরচকে আমরা বলবো হচ্ছে কারেন্ট অ্যাসেট বা ওয়ার্কিং ক্যাপিটাল বা স্বল্পমেয়াদী সম্পদ, ঠিক আছে। আমি আবার বলছি, তোমার বাবার মাসিক ইনকাম 50,000, এর মধ্যে 40,000 টাকা তোমাদের বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, তোমাদের বেতন, খাওয়া খরচ এগুলো নিয়ে চলে যাচ্ছে। আর বাকি যে 10,000 টাকা রয়েছে, সেই 10,000 টাকা তোমার বাবা একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছে, সে প্রতি মাসে মাসে 10,000 টাকা করে ব্যাংকে সে জমা দিচ্ছে 10 বছরের জন্য। তাহলে তোমার এই যে 10,000 টাকা সে 10 বছরের জন্য তোমার জমা দিচ্ছে, সেখান থেকে কিন্তু সে প্রফিট পাবে। কি পাবে? প্রফিট পাবে। তো প্রফিটের আশায় সে যদি তোমাদের ডেইলি খরচের টাকা থেকে 40,000 টাকা থেকে তোমার মানে তোমাদের বাজার কম করে বা তার স্কুলের বেতন বাকি রেখে সে যদি 20,000 টাকা জমিয়ে রাখে, তাহলে জিনিসটা কিন্তু সুন্দর হবে না। তোমার জিনিসটা খুবই মানে বাজে একটা সিচুয়েশন হবে। তোমার কলেজ থেকে তোমাকে বলবে যে বেতন কেন পরিশোধ করছে না, বা বাড়িওয়ালা বলবে বাড়ি ভাড়া কেন দিচ্ছেন না। তার মানে লাভের আশায় আমরা সব টাকাই ব্যাংকে রেখে দিব না, আমাদের যেই টাকাটা ডেইলি খরচ সেই টাকাটা আমরা ব্যাংকে রেখে বাসার জন্য রেখে দেন হচ্ছে আমরা ব্যাংকে টাকা জমা রাখবো। তাহলে ডেইলি এক্সপেন্স কে আমরা বলছি স্বল্পমেয়াদী সম্পদ, আর যেটা আমরা ফিক্স করে রাখছি সেটাকে আমরা বলছি তোমার দীর্ঘমেয়াদী সম্পদ।
আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে স্বল্পমেয়াদী জিনিসটা আমাদের দরকার, কিন্তু আমরা যদি সব, তোমার বাবা যদি আবার 50,000 টাকাই সব তোমাদের খরচের জন্য রেখে দেয়, তাহলে তোমাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না, তোমাদের ভবিষ্যতে কোনো লাভজনকতা বলে কিছু থাকবে না। তার মানে তোমার স্বল্পমেয়াদী সম্পদ এবং মধ্যে তোমাকে একটা সুন্দর করে একটা ব্যবস্থাপনা করতে হবে, এটাকেই আমরা বলছি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। এখন বলেছে যে আচ্ছা, এটুকু আমি পড়েছি। অন্যদিকে চলতি সম্পত্তিতে বিনিয়োগ যদি অনেক বেশি হয় তাহলে ফার্মের মুনাফা কমে যাবে, যেটা আমি বলেছি যে তোমার বাবা যদি সবই তোমাদের বাসায় খরচ করে দিল তাহলে ভবিষ্যৎ বলে তার কিছু থাকবে না। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার একটি বড় দিক হচ্ছে লাভজনকতা ও তারল্যের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য কৌশল গ্রহণ করা। ঠিক আছে, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, যে তোমার হচ্ছে যে স্বল্পমেয়াদী সম্পদের জন্য তুমি এই দেখো লাভজনকতা ও তারল্যের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য কৌশল গ্রহণ করা। ঠিক আছে, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার একটি বড় দিক হচ্ছে এটা। দেখো আমার দাগটা সোজা হয় না মেয়েরা, এটা আমি সোজা করে দিতে পারি না, মাউস ধরলে কেমন হয়। তো বুঝতে পারছো এই লাইনটা আমি কেন দাগিয়েছি, এটা হচ্ছে তোমার মূল বিষয়। আর একটা বিষয় হচ্ছে এটা দুইটা বিপরীত দিক হচ্ছে লাভজনকতা ও তারল্য ঝুঁকির মধ্যে ভারসাম্য তৈরি করা। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, মূল কথা এটা। ঠিক আছে, আর উদাহরণ মনে রাখবা বাবার বেতনের কথা, যে বাবার 50,000 টাকার মধ্যে যদি সে সবই বাসায় খরচ করে ফেলে তাহলে ভবিষ্যৎ বলে তার কিছু থাকবে না, সে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আবার যদি ভবিষ্যতের আশায় সে সব টাকাই ব্যাংকে রেখে দেয় তাহলে বাড়িওয়ালা তোমাদেরকে এসে ডিস্টার্ব করবে, কলেজ থেকে তোমাকে ডিস্টার্ব করবে, তোমাদের ডেইলি এক্সপেন্সটা ঠিক মতো চলবে না। ঠিক তোমার বাবার মতো একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার স্বল্পমেয়াদী সম্পদের সুস্থ ব্যবস্থাপনা করতে হবে, তা না হলে সে দায় বা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করব, আমাদের সময় কম। আমি চেয়েছিলাম আজকের দিনে তোমাদের টপিকটা হচ্ছে শেষ করার জন্য, কিন্তু আসলে পারলাম না। কারণ হচ্ছে যে আসলে এগুলো যদি আমি না বুঝিয়ে শুধু তোমাদেরকে পড়িয়ে দিই তাহলে আসলে কোনো লাভ হবে না। তো আজকে কি সবাই বুঝতে পেরেছো? তোমরা না বুঝতে পারলে কিন্তু আমাকে কোশ্চেন করবা যে আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, পড়লে আরো ভালো হবে। অবশ্যই পড়লে বুঝতে পারবে, খুব সহজ। তো মূল কথাগুলো তো আমি বলেই দিলাম। তাহলে দুইটা পয়েন্ট তো আজকে আমরা একটা করলাম, তহবিল বন্টন। আর 9 10 এর সাথে মিল আছে, তোমরা দেখবে একই কথা, শুধু এখানে একটু বেশি। ঠিক আছে, আর বিষয়টা কিছুই না, একই কথা বলেছে। তো আমরা আজকে এ পড়লাম, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বি পড়বো। বি পড়ে আমরা পুরো টপিকটাকে আবার একটা হচ্ছে একটা সামারি করে দিব। তো আগামী দিনে তোমাদের পড়া হচ্ছে এইটুকুই, এই যে এই নাম্বারে আমি যেটুকু পড়ালাম এটাই তোমাদের পড়া। আমি প্রথম 5 মিনিট পড়া ধরবো, ধরে দেন হচ্ছে আমি তোমাদের ক্লাসে যাব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর পড়াটা অবশ্যই বাসায় পড়বো, আমি কিন্তু আগামী ক্লাসে পড়া ধরবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম